প্রিয় বন্ধুরা, আজকেও আমরা কয়েকটা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি জাস্টিস থেকে। এর আগে একটা সেট আছে জাস্টিস থেকে, আপনারা দেখে নেবেন। এখানেও আরো কয়েকটা বেশি এমসিকিউ দেওয়ার চেষ্টা করেছি। এমসিকিউগুলো সব গুরুত্বপূর্ণ এবং একটা এমসিকিউ কিন্তু অনেক সময় ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমটা ধরি। আই হ্যাভ বিন ইন টু সি দ্য পিকচার্স অ্যাট দ্য গিল্ড হল। এখানে এখানে এক লাইন আছে, সেই লাইনটাতে প্রশ্নটা দেওয়া আছে গিল্ড হল ইজ নাম্বার এ renowned ship, number B a fete, number C a museum and art gallery, number D a theater hall। তাহলে গিল্ড হলটা কি, এখানে কিন্তু এটাই প্রশ্ন করছে। তাহলে আমরা লাইনটা সম্পর্কে একটু জানি। লাইনটা হচ্ছে কিন্তু ওয়াল্টার হাউ এবং ককেসন এরা দুজন যখন কথা বলছিল, তখন ওয়াল্টার হাউ কিন্তু এই কথাটা বলেন যে আমি তো ছিলাম না, আমি গিল্ড হলে গিয়েছিলাম পিকচার দেখতে সেখানে। তাহলে এটা আমরা পাচ্ছি ওয়াল্টার হাউ স্পিচ। এবং গিল্ড হলটা একটা প্লেস। তাহলে কিসের প্লেস? তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে গিল্ড হল ইজ এ মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি। এটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে গিল্ড হলটা আমরা খেয়াল রাখবো, গিল্ড হলটা হচ্ছে এ মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এমসিকিউটা ভালো করে, এমসিকিউটা যত্ন করে জানবেন এবং মনে রাখবেন। আচ্ছা, এবার পরে এমসিকিউটা আসি। ডেভিস হ্যান্ডেড ওভার দ্য চেক টু ফোল্ডার। ডেভিস ফোল্ডারকে তার চেকটা দিয়েছিল বিকজ, কারণটা কি? কারণ চারটা অপশন আছে। হি ওয়াজ ডিলিং উইথ বাটলার্স কেস, নাম্বার বি সাম ফ্রেন্ডস ওয়ার গিভিং হিম এ ফেয়ারওয়েল লাঞ্চন, নাম্বার সি হি ওয়াজ বিজি দেন, নাম্বার ডি হি ওয়ান্টেড টু হ্যাভ হিজ লাঞ্চ হট। এই চারটা অপশন আছে। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট হবে? আমরা জানি এই চেকটা নিয়েই কিন্তু ফরজারির একটা প্রবলেম অ্যারাইজ করে, অর্থাৎ ফরওয়ার্ডার এই চেকটাতে ফরজারি করে টাকাটা উঠিয়ে নেয়, বেশি পরিমাণে টাকা উঠিয়ে নেয়। তাহলে এই চেকটা কিন্তু একটা গুরুত্ব আছে এবং এই ডেভিস কিন্তু ফরওয়ার্ডারকে দিয়েছিল, আবার ডেভিসকে দিয়েছিল ককেসন। এটা আমরা জানি, টেক্সটে আমরা দেখেছি। কিন্তু ডেভিসের দেওয়ার উদ্দেশ্যটা কি? ডেভিসের দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমাদের যদি টেক্সটটা পড়ি আমরা জানবো, এই যে বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে হচ্ছে সাম ফ্রেন্ডস ওয়ার গিভিং এ ফেয়ারওয়েল লাঞ্চন, অর্থাৎ ডেভিস এখানে থাকবে না, ডেভিস চলে যাবে, তার জন্য ফেয়ারওয়েল একটা পার্টির ব্যবস্থা করেছিল তার বন্ধুরা। এজন্যই কিন্তু ডেভিস এই চেকটা ফোল্ডারকে দিয়েছিল। তাহলে এটাই হচ্ছে আমরা কিন্তু অপশনটা বি পাচ্ছি। তাহলে টু এর অপশন হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলুন তাহলে পরেরটা দেখি এবার। 3 নম্বরটা দেখুন, 3 নম্বরটা গুরুত্বপূর্ণ। হুজ আইস আর কল্ড মাঙ্কি লাইক আইস। কার চোখগুলো মাঙ্কি লাইক, বানরের মতো দেখতে? তাহলে এখানে কিন্তু চারটা অপশন আছে। নাম্বার এ উডার, নাম্বার বি ওক্লেরি, নাম্বার সি মোয়ানি, নাম্বার ডি ফলার। তাহলে হচ্ছে চারটা অপশন আছে, কিন্তু এই চারজনের মধ্যে কারটা হচ্ছে মাঙ্কি লাইক আইস। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই অপশনটাতে যে এটা হচ্ছে উডার, যে জেলের মধ্যে চিফ ওয়ার্ডার ছিলেন, সেই উডারের চোখটা কিন্তু ছিল হচ্ছে মাঙ্কি লাইক। তাহলে হচ্ছে 3 এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আমরা এখানে উডারকে পাচ্ছি। আচ্ছা, এবার পরেরটাতে আসি। ইট ইজ ভিসিয়েটেড অ্যাব ইনিশিও, হু ইজ দ্য স্পিকার। এখানে এই যে এই একটা লাইন আছে, এই লাইনটা কে বলেছিলেন? ইট ইজ ভিসিয়েটেড অ্যাব ইনিশিও। তাহলে কাকে পাবো আমরা? এই স্পিচটাতে আমরা দেখি কিন্তু অ্যাক্ট 2-তে এটা কে বলেছেন? এই স্পিচটা বলেছেন কিন্তু হচ্ছে, দেখুন চারটা অপশন আছে। নাম্বার এ জেমস হাউ, নাম্বার বি ক্লেভার, নাম্বার সি ফ্রম এবং নাম্বার ডি হচ্ছে দ্য জাজ। এটা কিন্তু জাজ যখন জাজমেন্ট দিচ্ছিলেন তখন কিন্তু এই স্পিচটা করেন এবং এখানে আমাদের রাইট অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে ডি। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 4 এর হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলুন পরেরটা দেখি। ওই লাইনটাতে ইট ইজ ভিসিয়েটেড অ্যাব ইনিশিও, হোয়াট ইজ দ্য মিনিং বাই অ্যাব ইনিশিও? তাহলে অ্যাব ইনিশিও শব্দের অর্থটা চাচ্ছে কিন্তু এবার। তাহলে এই এমসিকিউ এ দেখুন চারটা অপশন আছে। স্ট্রিক্টলি এখানে বলা আছে, নাম্বার বি ফ্রম দ্য বিগিনিং, নাম্বার সি ইন টোটাল, নাম্বার ডি অ্যাট দ্য এন্ড। এই চারটা অপশনের মধ্যে অ্যাব ইনিশিও এর মানেটা কি? তাহলে আমরা এর আগের লাইনে দেখলাম যে জাজ এটা কিন্তু স্পিচটা দিয়েছেন এবং যখন তিনি রায়টা দেন তখন কিন্তু এই স্পিচটা দেন।
সুতরাং এই স্পিচটাতে অ্যাব ইনিশিও মানেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা মানে হচ্ছে কিন্তু ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ প্রথম থেকে। এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে নাম্বার 5 এর রাইট অ্যান্সার হচ্ছে বি, ফ্রম দ্য বিগিনিং। ওকে, আচ্ছা এবার আসি পরেরটাতে, নাম্বার 6। The check was in the pocket of Mr. Walter till he came back from Trenton. চেক কিন্তু মিস্টার ওয়াল্টারের পকেটে ছিল যখন তিনি ট্রেন্টন থেকে ফিরে আসেন তখন অবধি, এবং সেই ডেটটা কবে, তারিখটা কবে বা সময়টা কবে, এটা নিয়ে কিন্তু আমাদের জানতে চেয়েছে কতক্ষণ অবধি ছিল। সেটা হচ্ছে এ অন টিউসডে মর্নিং, বি অন ওয়েডনেসডে মর্নিং, সি থার্সডে মর্নিং, ডি ফ্রাইডে মর্নিং। তাহলে এটার কোনটা অ্যান্সার হবে? যে টিউসডে মর্নিং অবধি ওয়াল্টার হোয়ের পকেটে চেকটা ছিল এবং তারপরে সেই চেকটাকে চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু আমাদের টিউসডে মর্নিং। তাহলে আমরা এটা পাচ্ছি কিন্তু নাম্বার 6 হচ্ছে এ নাম্বারটা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অন টিউসডে মর্নিং অবধি ওয়াল্টার হোয়ের পকেটে সেই চেকটা ছিল। ওকে, লাইফ ইজ এ লং টেম্পটেশন, দিস কোটেড স্পিচ ব্রিংস আউট জেমস হাউস। এই যে লাইফ ইজ এ লং টেম্পটেশন, এটা বলেছিলেন জেমস হাউ, আমরা জানি এটা। এই স্পিচটা দিয়ে আমরা জেমস হাউ এর কোন ক্যারেক্টারটার কোন দিকটা আমরা প্রকাশ পাচ্ছে ক্যারেক্টারের? এটা কি অর্থোডক্স মোরালিটি? নাম্বার এ অর্থোডক্স মোরালিটি, নাম্বার বি সিম্প্যাথেটিক মেন্টালিটি, নাম্বার সি আনঅর্থোডক্স মোরালিটি, না হচ্ছে ডি ইনডিফারেন্ট অ্যাটিটিউড। তাহলে এরকম 4টা অপশন আছে, অর্থোডক্স মোরালিটি, সিম্প্যাথেটিক, আরেকটা হচ্ছে আনঅর্থোডক্স মোরালিটি, আরেকটা হচ্ছে ইনডিফারেন্ট অ্যাটিটিউড। এই 4টার মধ্যে কোনটা? তাহলে কিন্তু আমরা এটা খেয়াল রাখবো যে জেমস হাউ কিন্তু সবসময় রিপ্রেজেন্ট করে হচ্ছে অর্থোডক্স মোরালিটি, এবং এই স্পিচটা দিয়ে অর্থাৎ লাইফ ইজ এ লং টেম্পটেশন, এই স্পিচটা দিয়ে তিনি কিন্তু সেই অর্থোডক্স মোরালিটিটাকেই প্রকাশ করছেন। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে নাম্বার 7, অর্থোডক্স মোরালিটি। ওকে, আচ্ছা এবার আমরা আসবো পরেরটাতে। আই হ্যাভ চেঞ্জড মাই ডিগস, আমি আমার ডিগসটা চেঞ্জ করেছি। এই কথাটা বলেন, আমরা কে বলেন সেটা আসি, কিন্তু এখানে প্রশ্নটা চাইছে হচ্ছে হিয়ার ডিগস মিনস, এখানে ডিগস শব্দের অর্থ কি? তাহলে এই কথাটা কিন্তু বলেন হচ্ছে ফলার রুথকে বলেন। রুথ যখন তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল তখন কিন্তু তার দেখা পায়নি এবং তখন অফিসে চলে আসে। তাহলে এখানে ডিগস বলতে কি? এখানে হচ্ছে আই হ্যাভ চেঞ্জড মাই ডিগস, অর্থাৎ আমি আমার ঠিকানাটা, আমি আমার বাসস্থানটাকে বদলে ফেলেছি। তাহলে এখানে 4টা অপশন আছে, প্রসিডিংস, চেকস অ্যান্ড দ্য কাউন্টারফয়েল, চেকস, ডুয়েলিং। তাহলে এখানে আমরা পাচ্ছি যে বাসস্থানটা চেঞ্জ করেছে, অর্থাৎ ডুয়েলিং ইজ দ্য রাইট অ্যান্সার। অনেক সময় মনে হতে পারে যে হ্যাভ চেঞ্জড মাই ডিগস, তার মানে এইগুলো অপশনও হতে পারে। সুতরাং এই ব্যাপারটাকে একটু ভালো করে জেনে নিতে হবে। অর্থাৎ আই হ্যাভ চেঞ্জড মাই ডিগস মানে হচ্ছে আমি আমার ডুয়েলিংসটাকে বা বাসস্থানটাকে চেঞ্জ করেছি। সেক্ষেত্রে এটার উত্তর আমরা পাচ্ছি ডি, ডুয়েলিংস। অ্যাপার্ট ফ্রম লিগাল জাস্টিস দেয়ার আর আদার প্রবলেমস। এই প্রবলেমস দিয়ে 4টা অপশন দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা বড় প্রবলেম তো আছেই, সেটা হচ্ছে লিগাল জাস্টিস। এছাড়া আর কি কি প্রবলেম আছে বা কোন প্রবলেমটা আছে এটা কিন্তু বলছে। তাহলে অপশন দেওয়া আছে 4টা। নাম্বার এ, দ্য প্রবলেম অফ প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা অপশন দেওয়া আছে। নাম্বার বি বলা আছে দ্য প্রবলেম অফ রিহ্যাবিলিটেশন, নাম্বার সি দ্য প্রবলেম অফ ডাইভোর্স, আর নাম্বার ডি বলা আছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে লিগাল জাস্টিস ছাড়া আর কোন প্রবলেম আছে বা কোন কোন প্রবলেম আছে? তাহলে এখানে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে লিগাল জাস্টিস তো একটা প্রবলেম অবশ্যই, এবং সেটা একটা মেজর প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে এই 3টে প্রবলেমই কিন্তু আছে। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা হবে অল অফ দ্য অ্যাবাভ। তার মানে হচ্ছে লিগাল জাস্টিসের সাথে সাথে এই 3টে প্রবলেমই কিন্তু এই নাটকের মধ্যে দেখানো আছে। এবার আসি পরেরটাতে। ফল্ডার আস্কস রুথ টু বি অ্যাট দ্য বুকিং অফিস। ফল্ডার রুথকে বলেছিল যখন রুথ দেখা করতে আসে তার সঙ্গে, তারা একটা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, তখন বলছে যে তুমি বুকিং অফিস থাকবে। সেই টাইমটা কতটা দিয়েছিল? নাম্বার এ বলা আছে দেখুন at 11:35 PM, নাম্বার বি at 11:30 PM, নাম্বার সি at 11:45 PM, না ডি 11:40 PM।
এরকম টাইম দেওয়া আছে 4টা। তাহলে আমরা যদি এখানে টেক্সটটাকে একটু ভালো করে খেয়াল করি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে এখানে যে টাইমটার কথা বলা আছে সেই টাইমটা কিন্তু হচ্ছে সি, অর্থাৎ রাত্রি 11:45 থাকতে বলেছিল, 11:45 PM। এখানে ফোল্ডার রুথকে বুকিং অফিসে থাকতে বলেছিল, সেখান থেকে ওরা পালিয়ে যাবে এই পরিকল্পনা কিন্তু করে। তাহলে হচ্ছে এই টাইমটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, 11:45 PM। নাম্বার 11 আসি, when the act of forgery was detected, যখন এই ফরজারির একটা ধরা পড়ে, অর্থাৎ এই প্রতারণার একটা ধরা পড়ে, তখন ডেভিস দ্য ক্লার্ক ইন দ্য ফার্ম অফ জেমস হাউ অ্যান্ড ওয়াল্টার হাউ কি করছিল? হ্যাড অ্যাটেন্ডেড এ লাঞ্চেয়ন বাই হিজ ফ্রেন্ডস, একটা লাঞ্চেয়ন ছিল তার ফ্রেন্ডরা দিয়েছিল, সেটাতে উপস্থিত ছিল, নাকি হ্যাড অলরেডি সেইলড ফর অস্ট্রেলিয়া? নাম্বার বি ছিল এটা। নাম্বার সি হচ্ছে হ্যাড প্ল্যান্ড টু গো টু ট্রেন্টন, আর নাম্বার ডি হচ্ছে হ্যাড অ্যারেঞ্জড ফর এ ট্যুর টু রেঙ্গুন। এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে আমরা জানি যখন ফোল্ডারকে ধরা হয় এই ফরজারির জন্য, আস্কিং করা হচ্ছিল যে এই ফরজারিটা কে করেছে এ সম্পর্কে ইন্টারোগেশন করা হচ্ছিল, তখন কিন্তু ডেভিস অলরেডি সেইলড ফর অস্ট্রেলিয়া, অর্থাৎ ডেভিস অস্ট্রেলিয়া কিন্তু চলে গিয়েছে। যখন ওরা সন্দেহ করে ডেভিসকে নিয়ে, তখন কিন্তু ডেভিস হ্যাড অলরেডি সেইলড ফর অস্ট্রেলিয়া। এইটা আমরা দেখি। তাহলে হচ্ছে এখানে আমরা দেখি হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এই অ্যাক্ট অফ ফরজারিটা যখন ধরা পড়ে, অর্থাৎ কে এই টাকাটা নিয়েছে এটা নিয়ে যখন ইন্টারোগেশন চলতে থাকে, তখন আমরা দেখি ডেভিস সে কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার পরেরটা আসি, দ্য লিডিং প্রবলেম ইন দ্য প্লে জাস্টিস। এই জাস্টিস নাটকে লিডিং প্রবলেমটা কি? এখানে 4টা অপশন দেওয়া আছে, দ্য প্রবলেম অফ রিহ্যাবিলিটেশন, আরেকটা হচ্ছে দ্য প্রবলেম অফ প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন, দ্য প্রবলেম অফ লিগাল জাস্টিস, আর ডি নাম্বার বলা আছে দ্য প্রবলেম অফ ডাইভোর্স। তাহলে এই 4টা প্রবলেম বলা আছে কিন্তু। তাহলে এখানে লিডিং প্রবলেম কোনটা? অর্থাৎ 4টা প্রবলেমের মধ্যেই কিছু কিছু আলোচনা আছে, কিন্তু 4টা প্রবলেমের মধ্যে লিডিং কোনটা? আমরা 4টা প্রবলেম কিন্তু প্রেজেন্ট দেখলাম, লিডিং হচ্ছে কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। আমরা এর আগে অলরেডি আলোচনাও করেছি, কিন্তু যদি এটা আলাদাভাবে প্রশ্নটা আসে তাহলে খেয়াল রাখতে হবে দ্য প্রবলেম অফ লিগাল জাস্টিস ইজ দ্য লিডিং প্রবলেম ইন দিস প্লে। অর্থাৎ জাস্টিস নাটকে আমরা যেটা নিয়ে মূল সমস্যা, সেটা কিন্তু লিগাল জাস্টিস নিয়েই কিন্তু আমাদের এখানে মূল সমস্যাটা দেখা যায়। তাই দ্য প্রবলেম অফ লিগাল জাস্টিস ইজ দ্য লিডিং প্রবলেম ইন দ্য প্লে গালসওয়ার্থিস জাস্টিস। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেমস ওয়ান্টেড টু ওয়্যার অ্যান্ড হ্যাভ ডেভিস অ্যারেস্টেড অ্যাট। জেমস হাউ যখন এটা বুঝতে পারে যে এটা অ্যাক্ট অফ ফরজারি হয়েছে এবং সাসপিশনটা যখন ডেভিসের উপর পড়ে, তখন জেমস হাউ বলছিলেন যে আমরা ডেভিসকে অ্যারেস্ট করি। কোথায় অ্যারেস্ট করবে সেই জায়গাটার কিন্তু একটা কথা বলছিল, সেই জায়গাটা কোনটা? নাম্বার এ র্যাঙ্গুন, নাম্বার বি অস্ট্রেলিয়া, নাম্বার সি ট্রেন্টন, নাম্বার ডি নেপলস। এই 4টার মধ্যে কোন জায়গাটা মেনশন করেছিল? তাহলে আমাদেরকে এটাকে খেয়াল রাখতে হবে যে যখন জেমস হাউ এই কথাটা বলেন, তখন কিন্তু বলছিলেন যে আমরা নেপলসে এখন সম্ভবত আছে, তা আমরা নেপলসে তাকে অ্যারেস্ট করাতে পারি। তাহলে এটা কিন্তু নেপলস। তাহলে জেমস হাউ ওয়ান্টেড টু ওয়্যার অ্যান্ড হ্যাভ ডেভিস অ্যারেস্টেড অ্যাট নেপলস, এটা কিন্তু বলছিলেন কথাটা। তাহলে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, খেয়াল রাখবেন। এবার আসছি নাম্বার 14-এ, দ্য নট ওয়াজ অ্যাডেড টু 9 ইন দ্য কাউন্টারফয়েল বাই ফোল্ডার। ফোল্ডার কিন্তু 9-এর সঙ্গে একটা 0 বসিয়ে দিয়েছিল কাউন্টারফয়েলে। সেটা কবে করেছিল? টাইমটা অন অর আফটার ফ্রাইডে, না অন অর আফটার টুইসডে, না অন অর বিফোর মানডে, না অন অর আফটার ওয়েডনেসডে। এটা কোনটা হবে? তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখি যে ফোল্ডার কিন্তু এই কাজটা করেছিল, কাউন্টারফয়েলে এই কাজটা করেন হচ্ছে অন অর আফটার টুইসডে, অর্থাৎ টুইসডে বা তারপরে এই কাজটা করেছেন বলে ধরা পড়ে সম্ভবত, এই সে সময় সাসপেক্ট করা হয়, এবং এটা হচ্ছে অন অর আফটার টুইসডে এই কাজটা করেছেন ফোল্ডার। তাহলে এটা কিন্তু ধরা হয় ফোল্ডারকে। তাহলে 14 নম্বরের অ্যান্সারটা আমরা পাচ্ছি হচ্ছে বি, 14-এর অ্যান্সারটা হচ্ছে বি।
হোয়াই দিস উড বি এ ফেলোনি, দিস ওয়াজ সেইড বাই, এই কথাটা কিন্তু একটা আছে, ইম্পর্টেন্ট একটা লাইন। এই কথাটা কে বলেছিলেন? 4 জনের অপশন দেওয়া আছে, ককেসন, ওয়াল্টার হাউ, জেমস হাউ না কাউরি। এই কথাটা কে বলেছেন? তাহলে এই কথাটা কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি এই কথাটার স্পিচটা, এই স্পিচটা যে এরকম একটা মারাত্মক ক্রাইম, ফেলোনি হচ্ছে মারাত্মক ক্রাইম। তাহলে এইরকম একটা মারাত্মক ক্রাইম কেন করেছিলেন, বা এইরকম মারাত্মক ক্রাইম করার উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে কিন্তু এটা বলেছিলেন কোকেশন। আমরা পাচ্ছি 15-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 15-এর হচ্ছে কোকেশন বলছিলেন এই কথাটা। আচ্ছা, পরেরটা আসি, হি সেফ উইথ জেন্টল জেসাস, হুই সেফ উইথ জেন্টল জেসাস। এরকম একটা লাস্টের দিকে আমরা একটা লাইন পাই, এই কথাটা বলছিলেন, এই কথাটা কোকেশন বলছিলেন এবং বলছিলেন যে সে এখন জেন্টল জেসাসের সঙ্গে সেফ হয়ে আছেন। তাহলে এই হুটা কে, হিটা কে এখানে? নাম্বার এ রুথ, নাম্বার বি জেমস হাউ, নাম্বার সি ককেশন, নাম্বার ডি ফল্ডার। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফল্ডারের মৃত্যুর পরে কিন্তু এই কথাটা বলেন এবং ককেশন কিন্তু ফল্ডারের উদ্দেশ্যেই এই কথাটা বলেন। তাহলে হুই হচ্ছে এখানে আমরা হু পাচ্ছি হচ্ছে ফল্ডার, ফল্ডার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 16-এ, নাম্বার 16-এ আমরা পাচ্ছি ফল্ডারকে। তাহলে 16 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 17 দেখুন, হাউ মেনি টাইমস হ্যাড মোয়ানি বিন ইন দ্য জেল? মোয়ানি কতদিন জেলে ছিল বা কতবার জেলে ছিল, টার্মস বলা আছে, অর্থাৎ কত টার্মের আমরা একটা দেখি। তাহলে হচ্ছে নাম্বার এ বলা আছে 3 টার্মস, নাম্বার বি বলা আছে 4 টার্মস, নাম্বার সি 5 টার্মস, নাম্বার ডি 2 টার্মস। এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে। তাহলে মোয়ানি কত টার্মস জেলে ছিল, এটা কিন্তু আমরা প্রশ্ন একটা পাই এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটার উত্তরটা হচ্ছে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, মোয়ানিকে বলা আছে যে ও হচ্ছে 4 টার্মস জেলে ছিল। আমরা এটা দেখতে পাই যখন অ্যাক্ট 3-তে আমরা দেখি, তখন এটা কিন্তু দেখা যায় যে মোয়ানি 4 টার্মস জেলে ছিল। পরের প্রশ্নটা আসি, when Ruth visited Fowler in the farm he gave Ruth, যখন ফল্ডারের সঙ্গে রুথ ভিজিট করে তখন কিন্তু ফল্ডার রুথকে কিছুটা টাকা দিয়েছিল বা পাউন্ড দিয়েছিল। সেটা কত পাউন্ড? 6 পাউন্ডস, নাম্বার এ, নাম্বার বি 7 পাউন্ডস, নাম্বার সি 8 পাউন্ডস, নাম্বার ডি 18 পাউন্ডস। কত পাউন্ড দিয়েছিল, এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন, এটা কিন্তু খেয়াল রাখতে হয়। তাহলে এখানে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, রুথ যখন ফল্ডারের সঙ্গে দেখা করে তখন তাকে কিন্তু 7 পাউন্ডস দিয়েছিল। এই 7 পাউন্ডস রাইট অ্যান্সার। তাহলে 18-এর আমরা রাইট অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে 7 পাউন্ডস। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন, প্রশ্নটা হচ্ছে, ইন দ্য সলিটারি কনফাইনমেন্ট ফল্ডার হ্যাড বিন সাফারিং ফ্রম। সলিটারি কনফাইনমেন্টে যখন রাখা হয় ফল্ডারকে, তখন ফল্ডার কিন্তু একটা সমস্যায় ভুগছিলেন, দুটো সমস্যায়। সেই সমস্যাগুলো কি কি? নাম্বার এ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, এটা না ডিপ্রেশন অ্যান্ড অ্যাকিউট ইলনেস, এটা নাম্বার সি মেলানকোলিয়া অ্যান্ড নার্ভাসনেস, এটা না হচ্ছে নাম্বার ডি অ্যাংজাইটি অ্যান্ড লোনলিনেস। এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা রাইট হবে? তাহলে ফল্ডার সে সময়টায় সলিটারি কনফাইনমেন্টে কিন্তু যে প্রবলেমটাতে ভোগেন সেটা কিন্তু হচ্ছে একটা মারাত্মক প্রবলেম। আমরা দেখি একটা না দুটো প্রবলেমের অপশনগুলো দেওয়া আছে। সেই প্রবলেমটা হচ্ছে কিন্তু মেলানকোলিয়া অ্যান্ড নার্ভাসনেস। এই মেলানকোলিয়া অ্যান্ড নার্ভাসনেস এটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে সলিটারি কনফাইনমেন্টে ফল্ডারের মূল প্রবলেমগুলো ছিল হচ্ছে মেলানকোলিয়া এবং নার্ভাসনেস, এ দুটো হচ্ছে প্রবলেম ছিল। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন, দ্য নভেল হুইচ ওয়াজ অন দ্য টেবিল অফ ফল্ডার সলিটারি সেল, অর্থাৎ ফল্ডারের সলিটারি সেলের মধ্যে একটা টেবিল ছিল আমরা দেখি, সেখানে কিন্তু একটা নভেলও ছিল। এটা আমরা যখন মিউট সিনটাতে দেখি তখন আমরা দেখি, বা ডাম সিনটাতে দেখি, সেখানেই ছিল। এখানে সেই টেবিলটার উপরে কিন্তু একটা নভেল রাখা ছিল। সেই নভেলটার নাম কি ছিল? নাম্বার এ ডন কুইক্সট, নাম্বার বি লর্না ডনা, নাম্বার সি ল মিজারাবলস, না হচ্ছে নাম্বার ডি লেস ফ্লুয়েলস ডু মল। এই 4টা অপশনের মধ্যে কোনটা অপশন হবে? অর্থাৎ আমরা ফল্ডারকে টেবিলের মধ্যে কয়েকটা বই দেখি, সেই বইয়ের মধ্যে অনেক কয়েকটা জিনিসই ছিল, বাইবেল ছিল এবং অন্যান্য স্টোরি বুক ছিল, একটা নভেলও ছিল সেখানে।
সেই নভেলটার নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নভেলটার নাম আমরা সেই সিনটাতে পাবো, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এবং এটার উত্তরটা হবে হচ্ছে, দেখুন 4টা অপশনের মধ্যে উত্তরটা হবে হচ্ছে লর্নার ডনা। এই যে এইটাই কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা 20-র অ্যান্সারটা যেটা পাচ্ছি, 20-র অ্যান্সারটা, সেটা হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই এমসিকিউগুলো নিঃসন্দেহে সবগুলোই গুরুত্বপূর্ণ, অবশ্যই এগুলো যত্ন সহকারে খেয়াল রাখতে হয়। আপনারা অবশ্যই এমসিকিউগুলো দেখবেন এবং প্রত্যেকটা এমসিকিউকে খেয়াল রাখবেন। যদি এমসিকিউগুলো লিখে রাখতে পারেন সব থেকে ভালো। যদি কোনোটা ইনফরমেশন মিসিং হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। তার জন্য হয় এমসিকিউগুলো দেখবেন বা এই টাইপের ভিডিওগুলো দেখে এমসিকিউগুলোকে কিন্তু খেয়াল রাখবেন। আর যদি এই চ্যানেলটা ভালো লাগে এবং এমসিকিউগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।